কোটা সিস্টেম এখন নাই, শুধু 7% আছে। পিএসসির দুর্নীতির একটা প্রধান সুযোগ ছিল 56% কোটা সিস্টেম, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। কিছু কোটা রাখতে হয়েছে, সেটা স্পেশালি অ্যাবল নাগরিকদের জন্য, ব্যাকওয়ার্ড সোসাইটিদের জন্য, এবং মুক্তিযোদ্ধার নামে এখনও আছে 5%। সেটা কীভাবে কোন প্রক্রিয়া নির্ধারণ হবে সেটা আরও বিস্তারিত অন্য আলাপ, ডিফারেন্ট ডিবেট। কিন্তু মূলত দুর্নীতিটা হওয়ার সুযোগ পেয়েছে 200 নম্বরের ভাইভা পরীক্ষা, 200 নম্বরের মৌখিক পরীক্ষার নম্বর রাখার কারণে। সেটা যদি 50-এ আনে অথবা বর্তমানে 100-তে নিয়ে এসছে, সেই বিষয়টা নির্ধারণ করা গেলে তখন আর এই দুর্নীতির সুযোগটা থাকবে না। এবং ট্রান্সপারেন্টলি যদি পরীক্ষা নেওয়া হয়, রিটার্ন পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা, তাহলে আর এই দুর্নীতির সুযোগ থাকবে না। সেই আইনে অবশ্যই বিধান রাখা হবে যে কোনো বিষয়ে কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশনের আলোকে জাতি, ধর্ম, বর্ণ বা জাতিগোষ্ঠী বা যে কোনো ভাষাগত যে কোনো কিছুর কারণে যেন এখানে কোনো এটা বৈষম্য করা না হয়, সেটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। এগুলো আমরা করতে বলেছি, এগুলো বিস্তারিত বিধান অবশ্যই আইনে আসবে। একই কথা আমার দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা আসলে কনস্টিটিউশনে থাকারই প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু এটা কনস্টিটিউশনাল প্রভিশন আছে, সেটা সেভাবে থাক। কারণ এই বিষয়ে বিগত 54 বছর স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো দিনই কোনো রকমের ওজোর আপত্তি আসেনি, কোনো কমপ্লেন আসেনি। আর ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আমরা বলছি এটা বাংলাদেশের ক্ষেত্রে প্র্যাকটিসই হয় নাই, আমাদের অভিজ্ঞতা নাই। এটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা প্রস্তাব করেছি ন্যায়পালের আইনটা যুগোপযোগী করা হোক, এবং সেখানে ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েট করতে হবে, ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েটের স্টাফ নির্ধারণ করতে হবে, তাদের দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে, তাদের বর্তমানে সাংবিধানিক এখতিয়ার হিসাবে মন্ত্রণালয়, যে কোনো বিভাগ, যে কোনো সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত কর্মকর্তা থেকে শুরু করে সবাই সেই ন্যায়পালের এই এখতিয়ারের মধ্যে পড়বে। যে কোনো কেউ অভিযোগ করলে সেটা তদন্ত করতে পারবে। সেই তদন্ত প্রক্রিয়ার পরে যে ফলাফল আসবে সেটা অবশ্যই বাস্তবায়নের জন্য সেখানে একটা বিধান থাকতে হবে যে সরকারের কোন মন্ত্রণালয়ে বা কোন জায়গায় বা বিচারের জন্য হলে কোথায় সেটা রিকমেন্ডেশনসটা যাবে, তদন্তের ফলাফলটা যাবে, সেটা যেন বাস্তবায়ন হয় সেরকম বিধান রাখতে হবে। সেই ন্যায়পাল আইনটা আমরা যুগোপযোগী করার পক্ষে। এগুলো নিশ্চয়ই সংবিধানের মধ্যে ডিটেইলিং করা যাবে না, আর সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ন্যায়পাল তো আছেই। এখন নিয়োগের ক্ষেত্রে তারা যে বিধান আনতে চাচ্ছে, আমরা বলেছি যেহেতু এটা এক্সপেরিয়েন্সড হয়নি আমাদের দেশে, এই জন্য আমাদেরকে ভবিষ্যতে কীভাবে কী ভুল ত্রুটি আসে সেটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে, তখন সেটা আরও ইমপ্রুভ আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারা যাবে। তাদের হ্যাঁ, সেগুলো আমরা লিখিত প্রস্তাবও দিয়েছি এবং ইতিপূর্বে আমাদের সাথে আলোচনা তো হয়েছে। গেল সেটা। এখন আসি উচ্চকক্ষের গঠন প্রক্রিয়ায়, যেটা খুব অনেক দিন আলোচনা হয়েছে, সারা ন্যাশন ওয়াইড এটা একটা আলোচিত বিষয়। উচ্চকক্ষ গঠিত হোক, সেটা বিএনপির প্রস্তাব। আমরা 31 দফাতে সেটা প্রথম উচ্চারণ করেছি। এই জাতিতে তার আগে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে আমার মনে নেই বা আমরা জানি না। সেই উচ্চকক্ষের ধারণা আমরা এখনও সেই জায়গাতে আছি। আমরা মনে করি জাতি বিনির্মাণে জাতির বিভিন্ন সেক্টরের বিশিষ্ট জন, বিদ্বান ব্যক্তি যারা বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন, সমাজের বিভিন্ন সেক্টরে যারা প্রতিভাবান মানুষ, তাদেরকে নিয়ে তারা রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী সহ সমস্ত সেক্টরে যারা মানবাধিকার বিষয়ে কাজ করে, তাদের সবাইকে নিয়ে একটা রিচ, সমৃদ্ধ একটা উচ্চকক্ষ নির্মাণ করা হবে। সেই নির্মাণ প্রক্রিয়া এই জন্যেই আমরা আনুপাতিক সংসদের আসন ভিত্তিক হারে যেভাবে নারী সদস্যরা বর্তমানে নির্বাচিত সেইভাবে প্রস্তাব করেছি, এই জন্যে যেটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স। এখানকার এখতিয়ার কে হবে সেই এখতিয়ারের মধ্যে আমরা ডিটেইলিং করি নাই তখন 31 দফায়। এখন আমরা যে সমস্ত প্রস্তাব করছি যে নিম্নকক্ষের পাশকৃত আইনগুলো উচ্চকক্ষেও যাবে, তারা রিভিউ করবে, পর্যালোচনা করে হয় অনুমোদন করবে অথবা কিছু সুপারিশ সহ নিম্নকক্ষে প্রেরণ করবে, এবং নিম্নকক্ষ সেটা দেখবে, বিবেচনা করবে এবং পুনরায় সেটা হয় রাখবে অথবা রাখবে না, সেটা নিম্নকক্ষের এখতিয়ার। এবং সেইভাবে আইনি প্রসেসটা, এই ফাংশনটা, লেজিসলেশনের যে ফাংশনটা, সেটা শেয়ার করার জন্য আমরা সে প্রস্তাব দিয়েছি। কিন্তু সেখানে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়টা ওখানে নিতে চাই না, কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি,
সেই এমপিদের সংসদ সদস্যদের তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখতিয়ার প্রাপ্ত। এবং সংবিধান সংশোধনে কীভাবে হবে ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলেছি, যেটা আমাদের এখানে ঐকমত্য হয়েছে যে যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন করতে গেলে যেটা গণভোটের প্রয়োজন হবে সেই ক্ষেত্রেও আমরা 2টা প্রভিশন আরও যুক্ত করে সেটা আমরা আরও শক্তিশালী করেছি। তো সুতরাং সংবিধান সংশোধনের বিষয়টা আমরা উচ্চকক্ষের উচ্চকক্ষের মধ্যে আনতে চাই না, যেহেতু তারা নট ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল। আর যেটা সার্বভৌম পার্লামেন্ট, তাদের সার্বভৌম ক্ষমতাটা আসে সার্বভৌম জনগণের মধ্য দিয়ে, এবং সার্বভৌম জনগণ তাদের প্রতিনিধি পাঠায় সার্বভৌম পার্লামেন্টে। সেই সার্বভৌম পার্লামেন্টেই জনগণের দ্বারা আইন প্রণীত হয় এবং সেই আইন দ্বারা জনগণ শাসিত হয়। সেইখানেই সংবিধান পরিবর্তন হবে, সংশোধন হবে, সেটা তাদের এখতিয়ার। এই প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু আমরা ঐকমত্য কমিশনের তাদের এবং অন্যদের আলোচনায় দেখতে পেয়েছি যে শুধুমাত্র কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চকক্ষে নির্বাচিত হোক এই জিকিরটা তোলা হচ্ছে, এবং তারা সংবিধান সংশোধনের বিষয়টা অনির্বাচিত অথবা পরোক্ষভাবে নির্বাচিত একটা বডিতে নিয়ে সংবিধান সংশোধনীটাকে জটিলতর করতে চাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য হতে পারে না, হওয়া উচিত না।